মনে মনে ভাবল নীল, মিত্র পরিবারের বিজনেস এত ভালো কিভাবে চলছে তাই বাড়ি দেখলেই বোঝা যায়। এরপরই ওরা দালান পার করে সদর দরজা দিয়ে বসার ঘরে প্রবেশ করলো। কিন্তু ঘরে প্রবেশ করতেই অবাক হয়ে গেল আদ্রিতা। সোফাতে চুপচাপ বসলো ঠিকই, কিন্তু মাথায় একটা অন্য কথা চলতে লাগলো। ওর কেমন যেন একটা খটকা লাগছিল। সঙ্গে সঙ্গে ও শালিনীকে জিজ্ঞেস করলো, তুমি কিছু মনে না করলে তোমায় একটা কথা জিজ্ঞেস করতে পারি? এই ঘরে ঢোকার পর থেকে এটা আমার মনে হচ্ছে যে তুমি তো অ্যান্টিক জিনিসপত্র নিয়ে বিজনেস করো। ইনফ্যাক্ট তোমাদের বাড়িটাও বেশ পুরনো। তাহলে তোমার বাড়িতে একটাও অ্যান্টিক জিনিস নেই কেন? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। আদ্রিতা, শালিনী এবং প্রিয়াঙ্কা তিনজন সুন্দরী মহিলার দিকে তাকিয়ে একথা বলল নীল। এর উত্তরও তুমি জানো? কিন্তু কিভাবে? অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করল আদ্রিতা। আমার বোকা বউটা কিচ্ছু বোঝে না, পাগলি একটা। আমি মানছি যে মিত্র পরিবার অ্যান্টিক জিনিসপত্র নিয়ে বিজনেস করে, কিন্তু প্রতিটি অ্যান্টিক জিনিসের একটি বৈশিষ্ট্য থাকে, কিছু খারাপ আর কিছু ভালো। কিন্তু বেশিরভাগ সময় ওগুলোর মধ্যে শয়তানের বাস হয়। গলার আওয়াজ ভারী করে আদ্রিতার দিকে তাকিয়ে বেশ একটা রহস্য নিয়ে কথাগুলো বলল নীল। তারপর ওদের সামনে পায়চারি করে এমন গাঢ়ভাবে নীল কিছু কথা বলে যেন ওর এসব বিষয়ে অনেক জ্ঞান, এসব নিয়ে ওর রোজকার কারবার। আমাদের ডেইলি লাইফে আমরা এ ধরনের জিনিস ব্যবহার করতে পারি না আদ্রিতা। অ্যান্টিক জিনিস যেমন অনেক সময় এক্সপেন্সিভ হয়, তেমনই হয় অভিশপ্ত। নির্দিষ্ট তিথিতে সেগুলোর পুজো করে শুদ্ধ করতে হয়, কারণ অনেক সময় জানা যায় যে সেসব জিনিসে কোনো অশুভ শক্তির বাস রয়েছে। ওগুলো বাড়িতে রাখলে ব্যবসা, সম্পর্ক, পরিবারের যশ খ্যাতি সবটাই সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ঘরের পরিবেশটা ভীষণ থমথমে হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। আদ্রিতা এবং প্রিয়াঙ্কা দুজনেই হাঁ করে তাকিয়ে রইল নীলের মুখের দিকে। নীলের কথা শুনে আদ্রিতা এবং প্রিয়াঙ্কার কপালে ঘাম জমে গেল। বানিয়ে বানিয়ে আর কত বুকে যাবে? নীল কিছুই বানিয়ে বলছে না। নীলের বদলে উত্তর দিল শালিনী। ইতিমধ্যেই এক সার্ভেন্ট কিছু স্টার্টার নিয়ে হাজির হয়েছে। কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল, তার সাথে ডাবের জলের শরবত। শালিনী শরবতের গ্লাসটা হাতে নিয়ে বলল, আমার বাবাও আমাকে এই একই কথা বলে, অ্যান্টিক জিনিসপত্র এভাবে ডেইলি লাইফে ইউজ করা যায় না। আদ্রিতা অবাক হয়ে রইল শালিনীর কথা শুনে। নীল কিভাবে জানল এসব? তারপর কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল শেষ করতে করতে প্রায় 10-15 মিনিট ধরে এই ব্যাপারেই কথা বলল ওরা। তারপরই শালিনী রান্নাঘরের দিকে চলে গেল দুপুরের খাবারের ব্যবস্থা করতে। শালিনীকে হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্য আদ্রিতা এবং প্রিয়াঙ্কা ওর সাথেই গেল। রান্নার দিদি সব রান্নাবান্না সেরেই গিয়েছে, অন্য সার্ভেন্ট সেসব গরম করে দেবে। শালিনীকে নিজে হাতে কিছুই করতে হবে না। তবু অতিথিরা এলে নিজে হাতে প্লেট সাজিয়ে না দিলে শালিনীর শান্তি হতো না। এদিকে নীল তখনও সোফাতে বসেছিল। ও কিছু একটা ভাবতে ভাবতে শরবতের গ্লাসটা হাতে তুলে নিল। ভাবনার সাগরে একেবারে ডুবে গিয়েছিল নীল। তাই ওর হাত থেকে কাচের গ্লাসটা ফসকে ওর গায়ের উপর পড়ে গেল। ধরফড়িয়ে সোফা থেকে উঠে নীল বলল, এ বাবা, পুরো প্যান্ট ভিজে গেল, ছি ছি ছি। এই বলে কয়েকটা টিস্যু নিয়ে নিজের প্যান্ট পরিষ্কার করতে লাগলো নীল। ঠিক সেই সময় শালিনীও কথা বলতে বলতে ঢুকে এলো। নীল, তুমি গাদার মাছ খেতে ভালোবাসো না পেটি? কিন্তু প্রশ্নটা করেই ও থমকে গেল। একদম সোজাসুজি এসে দাঁড়িয়েছিল শালিনী। ও দেখলো নীল কিছু টিস্যু নিয়ে নিজের প্যান্ট মুছছে। ভ্যাবাচাকা খেয়ে গেল শালিনী। হতবাক হয়ে জিজ্ঞেস করলো, এই কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার? আসলে নীলকে এমন ভিজে প্যান্টে দাঁড়িয়ে থাকতে দেখে শালিনী ঘাবড়ে গিয়েছিল। ও ঠিক বুঝতে পারছিল না যে নীলের হয়েছেটা কি। তার উপর নীল প্যান্টের এমন একটা জায়গায় টিস্যু দিয়ে রাব করছিল যা দেখে যে কোনো মেয়েই লজ্জা পেয়ে যেতে পারে। এবার নীলও ব্যাপারটা বুঝতে পারল। ও বেশ ভ্যাবাচাকা খেয়ে চিৎকার করে উঠল, না না, আমি ঠিক আছি, কিছু হয়নি আমার। হঠাৎ শালিনীর সামনে এমন একটা সিচুয়েশনে পড়ে নীল লজ্জায় লাল হয়ে গেল। কি বলবে, কিভাবে বলবে, কিছুই বুঝিয়ে উঠতে পারল না। এই, আমি কি লেবু কেটে দেব? কথাটা বলতে বলতে আদ্রিতা বসার ঘরে চলে এলো, ওর পেছনে প্রিয়াঙ্কা। কিন্তু ঘরে ঢুকেই যা দেখলো তা দেখে দুজনেরই চক্ষু চড়ক গাছ। এদিকে ওদের দুজনকে দেখে প্যানিক করতে শুরু করে দিল নীল। মনে মনে নিজেই নিজের মাথায় চাঁটি মারল সে। এমনিতে এই অবস্থা, তার উপর আবার আদ্রিতা। কি ভাবতে কি ভাববে। করুণ মুখে আদ্রিতার দিকে তাকালো নীল। আদ্রিতার সামনে ভেজা প্যান্টে দাঁড়িয়ে রয়েছে নীল, হাতে কিছু টিস্যু। একবার শালিনীর দিকে তাকালো আর একবার নীলের ভেজা প্যান্টের দিকে। লজ্জায় চোখ বন্ধ করে নিল সে। ছি ছি, শালিনীর বাড়িতে শুরু করে দিল নীল। এদিকে প্রিয়াঙ্কার বিভৎস হাসি পেল, কিন্তু নীলের ভয়ে হাসতে পারল না। তাই পেছন ঘুরে নিঃশব্দে কিছুটা হেসে নিল। কিন্তু আদ্রিতার তো মাথায় বাজ পড়ল যেন।
দুয়ে দুয়ে কি যে হিসেব করে 4 করলো কে জানে। সোজা নীলের সামনে গিয়ে ফিসফিস করে বলল, কি হলো, শরীর খারাপ করলো নাকি তুমি ওসব? ছি, নোংরা ছেলে কোথাকার। মুখ বেঁকালো আদ্রিতা। তোমরা যেটা ভাবছো সেটা নয়, আমাকে বিশ্বাস করো। এই সময় ওর মনে হচ্ছিল ধরনী দ্বিধা হও। আদ্রিতা নীলের শার্ট খামচে প্রশ্ন ছুড়ে দিল, নীল তুমি কি পাগল হয়ে গেলে? এটা শালিনীর বাড়ি, অন্যের বাড়িতে এসব করতে গেলে কেন? বাড়ি অবধি নিজের ইচ্ছেটাকে কন্ট্রোল করতে পারলে না? নিজের উপর কোনো কন্ট্রোল নেই? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। কথাগুলো বলেই মুখটা কাঁদো কাঁদো করে নিল আদ্রিতা। ওর ওই মুখ দেখে নীল যেন আরো বেকায়দায় পড়ে গেল। ভালোবাসার মানুষের সামনে এমন অবস্থায় পড়লে ভীষণই অপ্রস্তুত হয়ে পড়তে হয়। তার উপর যদি সে নিজের বউ হয় তাহলে তো কথাই নেই। আরে আমি ভুলভাল কিছু করছিলাম না, আমার প্যান্টে শরবত পড়ে গিয়েছিল আর আমি টিস্যু দিয়ে সেটা পরিষ্কার করছিলাম। নীল আশ্বস্ত করার চেষ্টা করছিল আদ্রিতাকে, কিন্তু কে শোনে কার কথা। যাও তো, এবার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। বউ যা বুঝবে সেটাই ধ্রুব সত্য। তারপর একবারও বরের কথা কানে নেবে না সে। তাই নীল আর কিছু না বুঝিয়ে বাথরুমের দিকে রওনা দিল। বাথরুমে গিয়ে আবার ওসব করতে বসো না যেন, তাড়াতাড়ি বেরিয়ে এসো। নীল কপাল চাপড়ে চলে গেল বাথরুমের দিকে। নীল যেতেই 3 জনের মধ্যে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হলো। আদ্রিতা ঠিক কি বলবে বুঝে উঠতে পারছিল না, কিন্তু পর মুহূর্তেই প্রিয়াঙ্কা এবার হাসিতে ফেটে পড়ল। ও আর ধরে রাখতে পারছিল না। ওকে হাসতে দেখে আদ্রিতা এবং শালিনীও হাসিতে গড়িয়ে পড়ল। কিন্তু এমন হাসির মুহূর্ত কান্নায় বদলে দিতে ঘরে ঢুকে এলো কিছু সন্ডা মার্কা গুন্ডার দল। ওদের দেখেই এরা চমকে উঠল। কে তোমরা? হতবাক হয়ে প্রশ্ন করল শালিনী। এই 3 জনের হাত পা বেঁধে দে। হাত নাড়িয়ে ইশারা করতে করতে বলল একজন মাঝবয়সী ভদ্রলোক। তারপর হঠাৎ আদ্রিতার হাতটা টেনে ওর কাছে নিয়ে এসে চিৎকার করে বলল, নীল কোথায় চলে গেলি? বাইরে আয়, তোর বউ এখন আমার জিম্মায় আছে। মুখের উপর থেকে কালো মাস্কটা খুলে কথাগুলো বলল দেবু শঙ্কর। আসলে এটাই খুনিয়াবাড়ি গ্যাংয়ের বৈশিষ্ট্য। যত পুলিশে অ্যারেস্ট করুক, যতই ভালো সিকিউরিটি থাকুক না কেন, ওরা ঠিক জেলের বাইরে বেরিয়ে আসে। গতকাল খুনিয়াবাড়ি গ্যাংয়ের 30 জনের দলকে আলিপুর জেলে শিফট করানো হচ্ছিল। সেই সময় ওদের সর্দার বাবু গোস্বামীর লোকজন পুলিশের গাড়িতে হামলা চালায়। কিছু পুলিশ কর্মীর মৃত্যুও হয়। আর সেই সুযোগেই খুনিয়াবাড়ি গ্যাংয়ের মেম্বাররা পালিয়ে যায়। নীল না থাকলে না খুনিয়াবাড়ি গ্যাংয়ের সদস্যরা ধরা পড়তো, আর না ওদের এত ঝক্কি পোহাতে হতো। সব দোষ ওই একমাত্র নীলের। তাই ওরা প্ল্যান করে নীলকে খতম করতে চায়। আর সেই প্ল্যান অনুযায়ী ওরা নীলের উপর নজর রেখে চলে এলো শালিনীর বাড়িতে। ওদিকে বাথরুম থেকে দেবুর গলা পেয়ে চমকে উঠল নীল। দেবু শঙ্কর এখানে কি করছে? ও জেল থেকে কবে ছাড়া পেল? নীলের ভ্রুতে ভাঁজ পড়ল। দেবুশঙ্কর কি সত্যিই নীলকে মেরে ফেলবে, নাকি নীলের পুরো রাগ এসে পড়বে আদ্রিতার উপর? তাহলে তো নীলের সাথে আদ্রিতা, শালিনী, প্রিয়াঙ্কা 3 জনেরই প্রাণের ঝুঁকি রয়েছে। কিভাবে বাঁচাবে এদের নীল? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।